লুটপাটের ধ্বংসের পথে ভোলাগঞ্জের সাদা পাথর। সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুরে বিএনপি নেতার মানহানির মামলা এবং শেখ হাসিনা বিরুদ্ধে তদন্তাধীন মামলা দ্রুতই দৃশ্যমান হবে দুদক চেয়ারম্যান। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকি। এতক্ষণ নাসির ফ্রড গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। দর্শক, বিস্তারিত জানাবো। শুরুতে সিলেটের প্রসঙ্গে যাব। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রে লুটপাটের চিত্র দেখে হতবাক পর্যটকরা। এরপরেও টনক নড়েনি প্রশাসনের। এ নিয়ে তাদের কোনো তৎপরতাও নেই। নজিরবিহীন লুটপাটের ন্যাক্কারজনক এই ঘটনার পর কেমন আছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা পাথর? বিস্তারিত জানাচ্ছেন কামরুল ইসলাম মাহি। মাহি, এর আগে আপনি আমাদেরকে পর্যটকদের কথা জানাচ্ছিলেন, ঠিক এই মুহূর্তে জানতে চাই যে এই নজরে আসার পরেও কেন প্রশাসনের কোন রকম ব্যবস্থা নেওয়া দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত, আপনার কাছ থেকে জানতে চাই। দেখুন, সিলেটের সচেতন মানুষ যারা রয়েছেন তারা বলছেন যে প্রশাসন আসলে সাক্ষী গোপাল এরকম একটি অবস্থান নিয়েছে। কারণ গত কয়েকদিন ধরেই কিন্তু এরকম ঘটনা ঘটে আসছিল, কিন্তু প্রশাসন সম্পূর্ণই নির্বিকার ভূমিকা রাখার কারণে কিন্তু সিলেটের যে সাদা পাথরের যে পর্যটন স্পটটি, সেই পর্যটন স্পটটি কিন্তু একেবারেই বিলীন হওয়ার পথে হয়ে গেছে। আজকে এই মুহূর্তে আমি যেখানে আছি সাদা পাথর থেকে একটু দূরে, এখানকার পর্যটক নির্ভর যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই রকম একটি দোকানে আছি। আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোকজন এখানে বসে আছেন। মূলত তারা আসলে এই পর্যটককে কেন্দ্র করে কিন্তু তাদের জীবিকা নির্ধারণ করা হয়। কিন্তু এই যে পর্যটন স্পট, সেটি যে এই অবস্থা হলো, তারপর থেকে কিন্তু পর্যটকরা স্বাভাবিকভাবেই কিন্তু কমে আসছে। পর্যটকরা যদি কম আসে তাহলে কিন্তু এখানকার ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের উপরে একটা প্রভাব পড়বে। কারণ কয়েকশো এরকম ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, ছোট বড় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তারা কিন্তু পরোক্ষভাবেই কিন্তু প্রত্যক্ষভাবেই কিন্তু তারা তাদের উপর একটা প্রভাব পড়বে। এবং আমরা সকাল থেকেই কিন্তু সিলেটের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি বলছেন যে এই যে সাদা পাথরের যে ঘটনাটি ঘটেছে, তিনি কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন এবং উপজেলা প্রশাসন বলছেন কিন্তু তাদের একার পক্ষে আসলে এটি মনিটরিং করা সম্ভব নয় এবং বিজিবির এখানে স্বচ্ছার একটা ভূমিকা রাখার জন্য কথা বলছেন। কিন্তু বিজিবি বলছে তারাও কাজ করছেন, কিন্তু আসলে একে অপরের উপর দোষারোপের যে বিষয়টি এখানে সুস্পষ্টই আসলে ফুটে এসেছে। এবং গতকাল দেখেছি আমরা সিলেট শহরের বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন হয়েছে, সিলেট শহরে আজকেও আন্দোলন হচ্ছে এবং এখানকার যারা পর্যটকরা এসেছেন তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু খুব প্রকাশ করেছেন। তারা বলছেন যে এই যে সাদা পাথরের মতো যে পর্যটন স্পট, সাদা পাথর দিয়েই কিন্তু সিলেটকে অনেকেই দেখেন। বিশেষ করে সিলেট যখন ইন্টারন্যাশনাল অনেক ম্যাচ হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, তখন কিন্তু ইন্টারন্যাশনাল যারা প্লেয়ার যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আছেন, বিখ্যাত বিভিন্ন তারকারাও আছেন, দেশের বাইরে থেকে যারা আছেন তারাও কিন্তু এই পর্যটন স্পটে আছেন। কিন্তু এই যে সাদা পাথরটা আসলে বিলীন হওয়ার পথে, সেটি কিন্তু সিলেটবাসী এবং সিলেটের যে আসলে সুনাম যেটি রয়েছে সেটি আসলে ক্ষুণ্ণ হচ্ছে। তো সব মিলিয়ে সাদা পাথর পর্যটন স্পট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাহি, ধন্যবাদ আপনাকে। কামরুল ইসলাম মাহি আমাদের সঙ্গে সহযোগিতা হয়েছিলেন সিলেট থেকে। সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে মামলা করেছেন গাজীপুরের এক বিএনপি নেতা। গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলাটি করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক আলমগীর আল মামুনের আদালতে মামলার আবেদনের শুনানি হয়। শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত। দলের নির্দেশনা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে বলে জানান বাদী। কোন ধরনের যাচাই বাছাই না করে, পুলিশের কোনো জবানবন্দি না নিয়ে সে বিভিন্ন সময় এই সংগঠনকে হেয় প্রতিপন্ন করার জন্য সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্ট্যাটাস দিয়ে থাকেন। এনসিপির একজন নেতা, সে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা, এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। এটা দিয়ে জাতীয়ভাবে একটা অসন্তোষ সৃষ্টির প্রচেষ্টা চালানো হয়েছে। এই সকল কারণে আমরা তার শাস্তি দাবি করেছি। দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের বেশ কিছু মামলা তদন্তাধীন। দ্রুত মামলাগুলোকে দৃশ্যমান করা হবে। সকালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয় ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে দুদক, কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, দুদকের আঞ্চলিক কার্যালয় হবে রংপুর অঞ্চলের দুর্নীতি প্রতিরোধের প্রতীক। আমরা পুরনো অনেক মামলা বিভিন্ন কারণে ধামাচাপা অবস্থায় ছিল, এগুলি আপনারা জানেন। আমরা সেই মামলাগুলিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছি এবং নতুন যে মামলাগুলি আছে সেগুলি আমরা দেখছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান, আরও কয়েকটা বিষয় তদন্তাধীন। তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকলে পরে সেটা যদি সুনির্দিষ্ট হয় আপনারা নিজেরাই নিয়ে আসুন না কেন, আমরা যেন আমাদের কাজটা ঠিকভাবে করি। ঠিকভাবে করতে না পারলে আপনারা এটারও সমালোচনা করবেন। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে অনড় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা 17তম দিনের মতো কর্মসূচি পালন করছেন তারা। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, আপনার কাছ থেকে সেখানকার বিস্তারিত খবর জানতে চাই। জাকিয়া, আপনি যেমনটি বলছিলেন যে আসলে যে কম্বাইন্ড ডিগ্রি সেটির দাবিতে কিন্তু ওই পশুপালন এবং ভেটেরিনারি অনুষদের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু অনড় অবস্থানে রয়েছেন এবং তারা কিন্তু আজকে 17তম দিনের মতো তাদের যে দাবি সেটি নিয়ে তারা আন্দোলন করছেন। আজকে কিন্তু তাদের সর্বশেষ যে আলটিমেটাম ছিল, যেটি 24 ঘন্টার আলটিমেটামের পর তারা এই যে প্রশাসনিক ভবন সহ যে কিছু ট্রাম রয়েছে সবগুলোতে তারা তালা লাগিয়ে দেওয়ার একটি সিদ্ধান্ত ছিল। সেটি অতিবাহিত হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করার পর যে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে এবং তাদেরকে যৌক্তিক একটা রোডম্যাপ দেওয়া হবে, সেটি বলে বলে কিন্তু এখন এই বিকাল পর্যন্ত তাদেরকে নিয়ে আসা হয়েছে। আমরা জেনেছি কিছুক্ষণ আগেই কিন্তু এই রেজিস্ট্রার এই যে কৃষি বিশ্ববিদ্যালয় তিনি 8 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন, যে কমিটি এই বিষয়ে প্রতিবেদন দিবেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে এটির একটি সমাধান করা হবে। সেটার প্রধান হিসেবে রাখা হয়েছে প্রফেসর এজিএম মজিবুর রহমান। তিনি কৃষি অনুষদের ডিন এবং সম্মানিত সিন্ডিকেট সদস্য, এবং এটার সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে আসাদুজ্জামান সরকার। তিনি কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর। তো এই যে শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণ আগে কথা ছিল যে তাদের দাবি যদি আজকের ভিতরে মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু তারা এই যে প্রশাসনিক ভবন রয়েছে, প্রশাসনিক ভবন সহ যে যেসব কাম রয়েছে সেগুলোতে তারা তালা ঝুলিয়ে দিবে। কিন্তু শিক্ষার্থীদের সাথে এই বিল্ডিং এর ভিতরে কিন্তু এই কৃষি বিশ্ববিদ্যালয়ের যে বিসি রয়েছে তিনি কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা বলছেন যে তারা দ্রুত সময়ের মাঝে এটি একটি সমাধান চান। তারা এই যে 8 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, এই কমিটিতেও কিন্তু তারা অনাগ্রহ প্রকাশ করেছে, এতে তারা সন্তুষ্টি হয়নি। তো যাকে এই ছিল আমার কাছে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটির বিষয়ে সর্বশেষ। যাকে ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন এবং ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা তাদের কম্বাইন্ড ডিগ্রি দাবিতে কর্মসূচি পালন করছেন সে বিষয়ে জানাতে সহকর্মী আসাদুজ্জামান সুমন আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। দেশের খবর আয়োজনে আছি, একটি বিরতি নিচ্ছে, ফিরে এসে আরো থাকছে। গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় মধুমতি নদীর বাঁধে তীব্র ভাঙন এবং সারা পায়নি ডাক বিভাগ, আম পরিবহন উদ্যোগ, স্পিড পোস্ট। আর একবার আমন্ত্রণ দেশের খবরে। বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। 20 আগস্টের মধ্যে দাবি না মানলে মার্চ ফর ঢাকা কর্মসূচি সহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ঘেরাওয়ের ঘোষণাও দেওয়া হয়েছে। প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, সাম্য চাই স্লোগান নিয়ে সকালে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেহেরপুর শাখা। মানববন্ধনে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তির বাইরে রাখা শিক্ষা আইনের মূল চেতনার পরিপন্থী, যা শিক্ষার্থীদের মনোবল ভেঙে দেওয়ার পাশাপাশি ন্যায়সঙ্গত প্রতিযোগিতার সুযোগ সীমিত করছে। একই দাবিতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটি। গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন গোপালগঞ্জের বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। যশোরের অভয়নগরে এক ভ্যান চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শঙ্করপাশা গ্রামের একটি মাঠে গাছে বাঁধা অবস্থায় মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায় এলাকাবাসী। নিহতের নাম লিমন শেখ।
ভ্যান ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নোয়াপাড়া জগবাবুর মোড় এলাকার একটি ভাড়া বাড়িতে তিনি থাকতেন। অভয়নগর থানার ওসি আব্দুল আলিম জানান, সোমবার রাতে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি লিমন। সকালে স্থানীয়রা গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তার মৃতদেহ দেখতে পান। জড়িতদের শনাক্ত ও আটকে কাজ করছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহনে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় তেমন সাড়া মেলেনি। প্রচারের অভাবে রাষ্ট্রীয় সেবাটি সম্পর্কে খুব একটা জানতে পারেনি জেলাবাসী। ফলে কার্যত ব্যর্থ হলো ডাকে আম পরিবহনের রাষ্ট্রীয় সেবা। মৌসুম শুরুর আগে আমের দেশ চাঁপাইনবাবগঞ্জ থেকে দ্রুত সময়ে এবং মধ্যে কম খরচে আম পরিবহনের ঘোষণা দেয় বাংলাদেশ ডাক বিভাগ। ঢাকা সহ উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের 25 জেলায় 24 ঘন্টায় এবং চট্টগ্রাম সিলেট সহ 21 জেলায় 48 ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়া হবে আম, এমনই ছিল স্পিড পোস্ট সেবার ঘোষণা। কিন্তু আমের মৌসুম 2/3 শেষ হলেও তেমন সাড়া মেলেনি রাষ্ট্রীয় সেবায়। আম চাষি, ব্যবসায়ী এমনকি আত্মীয় স্বজনের কাছে আম পাঠান এমন মানুষদের কাছেও পৌঁছেনি রাষ্ট্রীয় এই সেবার খবর। নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নদীবন্দর খ্যাত ভাটিয়াপাড়ায় মধুমতি নদীর বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। আতঙ্কে দোকানপাট ও মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। ভাঙন কবলিত এলাকায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার অন্যতম বাজার ভাটিয়াপাড়া বাজার গড়ে উঠেছে মধুমতি নদীর কোল ঘেঁষে। এখানে রয়েছে নদীবন্দর ও রেল স্টেশন। হঠাৎ করেই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চলটির সুরক্ষা হিসেবে বিবেচিত মধুমতি নদীর বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন হয়ে গেছে বাঁধের প্রায় 100 মিটার এলাকা। ভাঙন আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা সরিয়ে নিচ্ছে তাদের দোকানপাট ও মালামাল। স্থায়ী বাঁধ নির্মাণ না হওয়ায় বর্ষাকাল এমনই আতঙ্কের নাম হয়ে আসে তাদের কাছে। এর আগেও কয়েকবার ভাঙনের শিকার হয়ে নিঃস্ব হয়েছেন অনেক ব্যবসায়ী। 2-1 কানি তো চলেই গেছে, এখন আমরা বিপদগ্রস্ত আছি। দেখতে দেখতে 100 মিটারের মতো নদীতে ভেঙে বিলীন হয়ে গেল। পাশে মসজিদ, রেল ব্রিজ ওই সাইডে, এটা ভাঙলি রেল ব্রিজের ক্ষতি হবে। এই নদী যদি এখন না রুখে দেওয়া যায় তাহলে এই বাজার থাকবে না। যেটুকু আছে এইটুকু যদি না থাকে তাহলে তো এই ভাটিয়াপাড়ার কোনো অস্তিত্ব থাকবে না। তাই চাই সরকার এবং সংশ্লিষ্ট যারা আছে যাতে আমাদের এই কাজ যেটুকু আছে এইটুকু একটা স্থায়ী সমাধান হয়। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ভাঙন রোধে 6000 জিও ব্যাগ ফেলার পাশাপাশি বরাদ্দ পেলে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। প্রায় 25 মিটারের মতন স্লোপ পুরোটা ড্যামেজ হয়েছে এবং আরও 27 মিটার ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এবং গতকালকে ভাঙন দেখার পরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি এবং বাজারটির গুরুত্ব বিবেচনা করে স্যাররা আমাদের ইতিমধ্যে প্রায় 6000 জিও ব্যাগের কাজ করার অনুমোদন দিয়েছে। তবে শুধু জিও ব্যাগ ফেলে নদীর ভাঙন রোধ করা সম্ভব নয় বলে মনে করেন ক্ষতিগ্রস্তরা। তারা চান স্থায়ী সমাধান, একটি বাঁধ। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিন পানি বাড়ায় নগরের শ্রীরামপুর এলাকার টি বাঁধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আজ দুপুর পর্যন্ত পদ্মা নদীর রাজশাহী পয়েন্টে পানি উচ্চতা পরিমাপ করা হয়েছে 17.44 মিটার, যা বিপদসীমার মাত্র 61 সেন্টিমিটার নিচে। পানির এই উচ্চতাকে সতর্কতামূলক বলছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে শহরের নদী তীরবর্তী এলাকা ও পদ্মার চরে পানি ঢুকে পড়েছে। বন্যা সতর্কতার মাঝে আছেন জেলাবাসী। দর্শক, এই ছিল দেশের খবর থেকে সর্বশেষ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।